নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 7ই সেপ্টেম্বর 2024, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 174তম 174th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আসুন আজকে সময় নষ্ট না করে আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে আমরা চিঠিটি নিয়ে আলোচনা করব, চিঠির অনেক কটি গুরুত্বপূর্ণ দিক আছে, সবকটাই একটু ছুঁয়ে ছুঁয়ে যাব
এবং যখনই আমরা চিঠিপত্র নিয়ে আলোচনা করি বাকচক্রের পক্ষ থেকে আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকে যে আপনারা বইটা কিনুন, পত্রাবলী, এবং কিনে নিজেরাও পড়তে শুরু করুন। এই যে অনেকে বই কিনে ফেলেছেন, অনেকের সঙ্গে দেখা হয়েছে, তারা বলেছেন যে বাকচক্র শুনেই স্বামীজির পত্রাবলী কিনেছি এবং সে পত্রাবলী পড়তে শুরু করেছি। পত্রাবলী যদি কেউ মন দিয়ে পড়ে সেখানে স্বামীজিকে পাওয়া যায়, স্বামীজি কী বলতে চাইছেন সে বিষয়টা পরিষ্কার ধারণা হয়। আজকে যে চিঠিটি আমরা পড়ব সেটি 1895 সালে লেখা স্বামী ব্রহ্মানন্দকে। স্বামীজি বলছেন, ভারতবর্ষে কার্য হোক বা না হোক, কার্য এদেশে। এইটা স্বামীজির একটা নতুন ধারণা, কনসেপ্ট। কেন? স্বামীজি দেখেছিলেন যে এদেশে কিছু করা খুব কঠিন। মহেন্দ্রনাথকে বলছেন, যখন আমি বেদান্তের কথা ভারতবর্ষে বললাম তখন সবাই বলল পাগলের প্রলাপ, তাই ঠিক করলাম স্বাধীন দেশে গিয়ে এগুলো বলি। এইখানেও আমরা সেইটাই পাবো, ব্রহ্মানন্দজিকে সেইটাই লিখছেন এবং সেন্টারের তৈরি করার কথা বলছেন। মা জগদম্বা তা কালীর চিঠি পেয়েছি, কাশ্মীরে যদি সেন্টার করতে পারো তো বড়ই ভালো হয়, যেখানে পারো সেন্টার করো, আর এদেশে আর বিদেশে আমার গোড়া বেঁধে গেছে, কারু সাত দিকি তা টলায়। নিউ ইয়র্ক এবার তোলপাড়, আসছি গরমিতে লন্ডন তোলপাড়, বড় বড় হাতি দিগ্গজ ভেসে যাবে, পুঁটি পাটার কি খবর রে দাদা, তোমরা কেবল বেঁধে লেগে যাও, হুঙ্কারে দুনিয়া তোলপাড় করে তোলো, আর সব তো এই তো সবে সন্ধে ভাই। কেন বলছেন স্বামীজি? স্বামীজি বুঝতে পেরেছিলেন যে পাশ্চাত্য ভারতীয় দর্শন নিচ্ছে, ভারতীয় বোধ নিচ্ছে। 1895 সালে এ কথাটা কারুর কল্পনাতেও আসেনি। 1895 সালে যখন স্বামীজি ইংল্যান্ডে আছেন, তখন যারা ভারতীয় ইংল্যান্ডে ছিলেন তারা কেউ কল্পনাও করতে পারতেন না যে ওদেশের মানুষ ভারতবর্ষের কথা বলবে। একে তো পরাধীন দেশ, তাই সাহেবদের মধ্যে একটা সবসময় অহংকার কাজ করত যে এই দেশটা যেহেতু রাজনৈতিকভাবে স্বাধীন নয় এবং দেশটা গরিব দেশ, ফলে এই দেশের বিশ্বের দরবারে দেবার কিছু নেই। বিবেকানন্দ যখন আমেরিকায় বললেন তখন অনেকেই বলতে লাগলেন যে এদেশের আমরা মিশনারি পাঠাই, এরই আমাদের দেশে মিশনারি পাঠানো উচিত। কেন বললেন? তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বামীজিকে দেখে, এবং স্বামীজিরও বিশ্বাস হয়েছিল যে পাশ্চাত্য অনেক তাড়াতাড়ি ভারতবর্ষের যে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, এবং সেটা কিন্তু খুব একটা ভুল নয়। একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। ধরুন, বিদেশে থেকে যারা এদেশে সংস্কৃত পড়তে আসে, তারা সংস্কৃতটাকে যেভাবে পড়ে আমরা কল্পনাও করতে পারি না, যেভাবে তারা বিশ্লেষণ করে, যেভাবে তারা জানতে চায় এবং সেসব দিয়ে জানে আমরা কল্পনাও করতে পারি না। কারণ ওদের সব ব্যাপারের মধ্যে একটা অদ্ভুত সিনসিয়ারিটি আছে। স্বামীজি এর পরে লিখছেন, দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী, যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে, বিদ্যা শেখাতে পারো। বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে, সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে। টাকা আসতে কতক্ষণ, মানুষ কই, দেশে কি মানুষ আছে? দেশের লোকগুলো বালক, ওদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করতে হবে। ওদের বুদ্ধিশুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে খরচা করা ছাড়া আর কিছু নেই। কেন স্বামীজি এটা লিখছেন? কারণ স্বামীজি তো দেখেছিলেন যে মেকলের সভ্যতা আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। ফলে যাদের কাছে শিক্ষা পৌঁছয়নি, স্বামীজি তাদের শিক্ষিত করে এবং ভারতীয় ইতিহাস ইত্যাদি জানিয়ে তাদের জাগরণের কথা বলছেন। কেন বলছেন? যে যারা উচ্চ শ্রেণীর মানুষ, যে তোমাদের সঙ্গে কথা বললে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি, তোমরা শূন্যে লীন হয়ে যাও আর নতুন ভারত বেরো। বাস্তবিক ভারতবর্ষর কিচ্ছু হলো না, তার কারণ ওপরের শ্রেণীটা কিছুতেই পাল্টাতে পারলো না। এখনও দেখবেন আমাদের দেশে যা যা গণ্ডগোল, তার মূল কারণ কিন্তু দরিদ্র মানুষ নয়, তার মূল কারণ হচ্ছে ওপরের তালার মানুষ। সেটা স্বামীজি খুব পরিষ্কার করে বুঝে গিয়েছিলেন এবং বুঝে যাওয়ার ফলে বলেছিলেন, দেশ কি মানুষ আছে ও শ্মশানপুরী, যদি লোয়ার ক্লাসের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে আর বল কি আছে? সক্রেটিস বারবার বলেছে, নলেজ ইজ পাওয়ার।
বিদ্যা বড় মানুষের কোন কালে দেশে কী উপকার করেছে, সকল দেশেই বড় বড় কাজ করে গরিবেরা, টাকা আসতে কতক্ষণ। এবার একটা সাংঘাতিক কথা বলছেন, ওদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করতে হবে, মানে যারা বড় লোক তাদের, ওদের বুদ্ধিশুদ্ধি 10 বছরের মেয়ে বিয়ে করে করে খরচ হয়ে গেছে। বলছেন সব বুদ্ধিশুদ্ধিগুলো 10 বছরের মেয়ে বিয়ে করে করে খরচ হয়ে গেছে। এখন আমাদের দেশে ইদানিংকাল একটা কথা বলা হচ্ছে যে কয়েক বছরের মধ্যেই ভারত 4টে অসুখের একেবারে কেন্দ্র হয়ে দাঁড়াবে: করোনারি আর্টারি ডিজিজ, ক্যান্সার, ডিপ্রেশন এবং ডায়াবেটিস। কিন্তু পণ্ডিতেরা বলছেন আরেকটা অসুখ এই সবকটাকে ছাপিয়ে যাবে, এডুকেটেড ইলিটারেট ক্লাস। এই এডুকেটেড ইলিটারেট ক্লাস ভারতবর্ষের মধ্যে পৃথিবীর কোথাও নেই। কেন নেই? তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার সঙ্গে জীবনের কোনো যোগ নেই। আমি এটা প্রায়ই বলি, যারা ফিশারিজ ডিপার্টমেন্টে কাজ করেন, মানে যারা রিসার্চ করেছেন, যারা বড় বড় কাজ করেছেন, তাদের যদি জিজ্ঞেস করেন আচ্ছা বলুন তো পুরুষ আর স্ত্রী মাছ কী করে চিনবেন, বলতে পারবে না, অথচ ডিগ্রি পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বড় চাকরি করছে ইত্যাদি। আমাদের যেহেতু পুরোটাই থিওরিটিক্যাল স্টাডি, তাই স্বামীজি বলছেন এদেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন বলছেন তিনি? কারণ দেখেছেন যে সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে নিবিড় যোগ রয়েছে মাটির। দেখুন আমাদের দুর্ভাগ্য যে আমরা বিবেকানন্দকে নিয়ে এলাম না, আমাদের বিরাট দুর্ভাগ্য। আমরা যখন স্বাধীনতা পেলাম তার আগে থেকেও আমি বারবার বলেছি তার ঐতিহাসিক কারণ ছিল বিবেকানন্দকে না নেওয়ার, সে ব্যাখ্যা আমি আজকে যাব না। কিন্তু স্বামীজিকে যদি আমরা সত্যি নিতে পারতাম, স্বাধীনতার পরেও নিতে পারতাম, তাহলে এই দেশটা অন্যরকম চেহারা হতো। হলো না কেন? কারণ কোনো স্তরেই মাটির সঙ্গে যোগাযোগ হলো না। ধরুন যারা এতদিন ধরে যারা ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, তখন এথিক্স পড়ানো হয়? কেন হয় না? স্বামীজি কি বলেছেন? টাটা কী চিঠি লিখেছিলেন স্বামীজিকে? লিখেছেন আমি যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব সেখানে বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, তার সঙ্গে এথিক্স, মেটাফিজিক্স, সাইকোলজি পড়ানো হবে। এতদিনে ন্যাশনাল হেলথ মিশন তারা ছোট ছোট গ্রুপ করে ডাক্তারি যারা শিক্ষা নিচ্ছেন তাদের গ্রামে গিয়ে শুরু করছেন চিকিৎসা করা, কারণ যাতে মানুষের সঙ্গে যোগাযোগ হয়। এই যে মানুষকে বাদ দিয়ে কোনো সভ্যতা যদি তৈরি করা যায়, সেই সভ্যতা কখনো টেকে না। আমরা তো সাহেবরা তো আমাদের সভ্য করতে চায়নি। সাহেবরা চেয়েছিল ওদের মতন ছাঁচে ফেলে ওদের প্রোটোটাইপ তৈরি করে যাতে ব্যবসা বাণিজ্যটা দেশে চলে সেই ব্যবস্থা করা। সাহেবরা কিন্তু কোনো দিন চায়নি যে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমন একটা ছেলে বেরোবে সে মৌলিক চিন্তা করবে। কিন্তু কী চেয়েছিল? ওভারসিয়ার যাতে হয়। আমার থাকি বিলেতে, আমার কলকাতার বাড়ি বানাতে হবে, আর্কিটেক্ট প্ল্যান করে দেবে, আমি এখানে কি করব, আমি সেটাকে ওভারসি করবো। এখনও ঠিক তাই। এখনও যে আইটিতে কাজ করে না, এখানে কিন্তু আইটি নিয়ে কোনো এক্সপেরিমেন্ট হয় না, ও দেশে ডিজাইন তৈরি হয়, এখানে ইমপ্লিমেন্টেশন হয়। তাই জন্য আমাদের সঙ্গে শিক্ষার সঙ্গে কোনো মৌলিকত্বের জোর নেই। স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছিলেন আমাদের যে গুরু তিনি মৌলিক ছিলেন, হয় আমরা মৌলিক হব বা হব না। আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল আর নাথিং। দেখবেন আমরা কেউ কোনো কথা অরিজিনাল চিন্তা করতে পারি না, কোনো দিন পারি না। কারণ হচ্ছে যে আমাদের যে এডুকেশান সিস্টেমটাই ভুল। সেটা স্বামীজি প্রথম পয়েন্ট আউট করছেন। 1895 সালে বলছেন ওপরের তালাকে দিয়ে হবে না, আর আমাদের দেশ মনে করেছে ওপরের তালাকে দিয়েই হবে। দেশের পরিবর্তনকে আনবে প্রেসিডেন্সি কলেজের ছেলেরা। আর স্বামীজি বলছেন যে একটা গ্র্যাজুয়েট দিয়ে, রাজা মহারাজা দিয়ে দেশ পাল্টায় না, পাল্টায় যদি সাধারণ মানুষকে ঠিক শিক্ষা দেওয়া যায়। ইদানিংকালে শুরু হয়েছে এআই দিয়ে মানুষের ট্যালেন্ট হান্ট করা। কাদের ট্যালেন্ট হান্ট করছে? কলকাতার বড়লোক স্কুলের নয়, একটা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে জলপাইগুড়িতে। সেখানে যারা একদম সাধারণ ছেলে, যারা চায়ের দোকানে কাজ করে, তাদের মধ্যে ট্যালেন্ট হান্ট হচ্ছে। কারণ এখানে তো ট্যালেন্ট নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল পলিশ। আমরা সেই আর্টিফিশিয়াল পলিশটাকে মনে করি শিক্ষা, যে কারণে আমাদের দেশে যখন তারা বড় হয় তারা নিজেদের ম্যানেজ করতে পারে না, অথচ আইআইএম থেকে ডিগ্রি পায়। সেলফ ম্যানেজমেন্টটা হয় না কেন? কারণ সেলফ ম্যানেজমেন্ট শেখানো হয় না বলে কোনো স্তরে।
এবং এই যে মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, আর যে পরীক্ষায় অনেক নম্বর পায় সে ভালো ছেলে, আর যে অনেক নম্বর পায় না সে ভালো ছেলে নয়, এই ধারণা আমাদের মাথায় চলে এসেছে আমরা মৌলিক নই বলে। আমরা এখনও ক্লার্ক এডুকেশনকে বিশ্বাস করি বলে। আমি কিছুদিন আগে গতকাল একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ছাত্রছাত্রী এসেছিলেন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো করেছে তাদের সেখানে পুরস্কার দেওয়া হলো। আমার কোনো আপত্তি নেই, ভালো ফল করেছে পুরস্কার নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা তাদের পুরস্কার দিচ্ছে যে একটা সাইকেলের দোকানে চাকরি করে, সামনে একটা মানুষকে অটোরিক্সা ধাক্কা মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, তাদের পুরস্কার দেওয়া উচিত। সেই পুরস্কার কিন্তু নেই। ভালো মানুষের কোনো পুরস্কার নেই। পুরস্কার হচ্ছে যেমন করেও ভালো নম্বর পেতে হবে, কারণ সেই ক্লার্ক এডুকেশান সাহেবরা ঠিক করে দিয়েছিল এই হচ্ছে প্যারামিটার, এই প্যারামিটারে তোমাকে থাকতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না। এবং বিবেকানন্দ চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, তাই জন্য বারবার মনে হয় যে বিবেকানন্দের যে এডুকেশান থিওরি ছিল, সেই এডুকেশান থিওরি যদি দেশটা নিত তাহলে দেশটা পাল্টে যেত, আমূল পরিবর্তন হতো। কারণ এত মেধাবী ছেলে মেয়ে পৃথিবীর কোনো দেশে নেই। ইউরোপে মেধাবী ছেলে মেয়ে নেই, যারা মেধাবী সব ভারতীয়, হয় সেকেন্ড জেনারেশন ইন্ডিয়ান বা থার্ড জেনারেশন ইন্ডিয়ান বা এশিয়ান। এই যে মেধা আমাদের দেশে রয়েছে, মেধাটা ব্যবহার করা হলো না, তার কারণ মেধা খুঁজলাম না, আমরাও সেই প্রোটোটাইপের মধ্যে দিয়ে চললাম। দেখবেন এই গরমের দেশে, এই পোড়ার দেশে এখন লোকে টাই পরে অফিসে যায়, পাগল ছাড়া তো হয় না। স্বাধীনতার তো 75 বছর হয়ে গেছে। কেন? ওটা আমরা মনে করি এখনও সেই লেগাসিটা বহন করে চলেছি। আমরা ধরুন যারা টেলিভিশনের অ্যাঙ্কার করে, মুষলধারে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে স্যুট পরে একটা লোক কথা বলে যাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে, কেন স্যুট ছাড়া পরা যেত না? আমরা যদি আমাদের দেশীয় পোশাক পরতাম কী ক্ষতি হতো? কিন্তু মাইন্ডসেটটাই নেই। বিবেকানন্দ তাই বলছেন যে সাধারণ মানুষকে শিক্ষা দাও, তার মধ্যে থেকে পরিবর্তন আসে। এরপর তিনি চলে গেছেন বাংলা কাগজ করাতে। সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সেটার বিশেষ সাহায্য করবে, সে মতলবটা মন্দ নয়, কারুর উৎসাহ ভঙ্গ করতে নাই। এই যে আধুনিক কালে এটি সন্ন্যাসী প্রতিষ্ঠান, তারা কাগজের মাধ্যমে মানুষের মনোজগতে পরিবর্তন আনতে চেয়েছে, তার উদাহরণ হচ্ছেন বিবেকানন্দ, আর কেউ না। উদ্বোধন পত্রিকা 1899 সালের 1 মাঘ প্রকাশিত হয়। স্বামীজি কী চেয়েছিলেন? উদ্বোধন কোনো ধর্মীয় পত্রিকা হবে না, হবে সামাজিক পত্রিকা। এবং স্বামীজি একথাও বলেছিলেন যে ত্রিভাষিক খবরের কাগজ তিনি বের করবেন, ইংরেজি, বাংলা, হিন্দি। কেন চেয়েছিলেন? কারণ স্বামীজির মনে হয়েছিল যে খবরের কাগজের মধ্যে দিয়ে মানুষকে সবচেয়ে বেশি ইতিবাচক বোধ দেওয়া যায়। এটাই প্রথম কথা। স্বামীজির সময় অনেক খবরের কাগজ ছিল। আমাদের দুর্ভাগ্য যে দত্তবাড়িতে কী খবরের কাগজ রোজ আসতো সেটা আমরা জানি না, এটা দুর্ভাগ্য আমাদের। বেলুড় মঠে যখন স্বামীজি ছিলেন তখন কী খবরের কাগজ রোজ পড়তেন সেটা আমরা জানি না। সেটা কি স্টেটসম্যান, সেখানে নাকি অমৃতবাজার, নাকি অন্যান্য কোনো কাগজ যেত সেখানে, সেটা আমরা জানি না। কিন্তু স্বামীজি চেয়েছিলেন যে মিডিয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ইতিবাচক বোধ ঢোকানো যায়। মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে মনের পজিটিভ দিকটাকে তুলে ধরা। আমরা সাধারণভাবে মনের নেগেটিভ দিকটা দেখতেই অভ্যস্ত। খবরের কাগজ স্বামীজির সময় যে ছিল, যেদিন স্বামীজি এসেছিলেন পাশ্চাত্য থেকে কলকাতায় 19শে ফেব্রুয়ারি, সেদিন প্রথম পাতায় যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেই বিজ্ঞাপন নিয়ে এখানে আলোচনা করা যাবে না, এটাই ছিল। এবং ভাবার কোনো কারণ নেই যে তখনকার দিনের সমাজ, তখনকার দিনের কাগজ খুব উন্নত ছিল আর এখন সমাজ খারাপ হয়ে গেছে। আগেকার দিনের সমাজের মধ্যে যে অশ্লীলতা, আগেকার দিনের সমাজের মধ্যে যে কটুতা, তার থেকে সমাজ অনেক বেশি এগিয়ে গেছে। আগেকার দিনে খবরের কাগজে যে স্ক্যান্ডেল বেরোতো সেই স্ক্যান্ডেল পড়া যায় না। আমাদের যেহেতু খবরের কাগজে চাকরি করি, পুরনো কাগজ পড়ার সৌভাগ্য হয়েছে। অসংখ্য কাগজ ছিল, অসংখ্য ট্যাবলয়েড ছিল, এবং তার যে ভাষা, যে বিষয় আলোচনা হচ্ছে কল্পনা করা যায় না। যদি আমরা বিশ্বাস করি ঠাকুরের কথায়, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, তাহলে সমাজটাই সেরকম ছিল। সমাজে সেটা যদি না থাকতো তাহলে কাগজে তার রিফ্লেকশন হতো না। সেই সমাজে বিবেকানন্দ বড় হচ্ছেন।
বিবেকানন্দ 1863 সালে জন্মেছেন। 1861 সালে কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশায় লিখছেন, আজব শহর কলকাতা, রাঁড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিথ্যে কথার কি কেতা, হেতা ঘুঁটে পড়ে গোবর হাসে, কি বিচিত্র একতা, যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমাইশির ফাঁদ পাতা। এই যে হুতম লিখছেন, হুতম মানেটা কি? তিনি পেঁচা, তিনি সমাজটাকে অবজার্ভ করছেন, সমাজটাকে দেখছেন এবং সমাজের নানা রকম কথা তিনি বর্ণনা করছেন। এবং স্বামীজি সেই সময়টা জন্মেছিলেন। স্বামীজির সময় একটা কদর্য চেহারা ছিল কলকাতার। যে কোনো সময়, যে কোনো দোল দুর্গোৎসবে যে অশ্লীলতা হতো সেটা আর হয় না, মানুষ রিফাইন্ড হচ্ছে প্রত্যেক দিন। সেই রিফাইনমেন্টে স্বামীজি বিশ্বাস করেছেন যে পজিটিভ থটস ক্যান চেঞ্জ দি মাইন্ডসেট। যখন ঠাকুরকে তিনি প্রতিষ্ঠা করেছেন বেলুড় মঠে, তার ভস্মাস্থি, স্বামীজি বলছেন এখানে মহা সমন্বয়ের ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। এই যে মহা সমন্বয়ের ছটা, সমন্বয় সেই করতে পারে যে ইন্টেলেকচুয়ালি শার্প, সেই সিনথেসিসে বিশ্বাস করে। যে শার্প নয় সে সিনথেসিসে বিশ্বাস করে না। তার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে। শুধু ছটা বলে স্বামীজি ছেড়ে দেননি, একটা অ্যাডজেক্টিভ দিয়েছেন, উদ্ভিন্ন ছটা, মানে গ্লেয়ারিং, সে যে হবে ব্লেজিং বা গ্লেয়ারিং, সেই রকম ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। এবং সেইখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ যখন তিনি বাংলা কাগজ করার কথা স্বামীজিকে লিখেছেন, স্বামীজি সর্বতভাবে তাকে সাহায্য করেছেন। এবং বিদেশ থেকে লিখছেন স্বামীজি ত্রিগুণাতীতানন্দকে যে তুই এক লাফে লঙ্কা গিয়ে পৌঁছবি, আর গুজগুজেগুলো পেছনেই পড়ে থাকবে। এই চিঠির পরেই স্বামীজি লিখছেন, সকলে সাহায্য করবে, যেমনটা ভালো বোধ হয় ধীরে ধীরে বুঝিয়ে দেবে। পরস্পরকে ক্রিটিসাইজ করাই সকল সর্বনাশের মূল, দল ভাঙার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি, আর তার সঙ্গে একটু মুচকি হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। এটা দেখলেন কি করে আমার স্বামীজি বারবার মনে হয়। তার মানে যখন কলকাতায় ছিলেন, যখন স্কটিশ কলেজে পড়েন, তখন কি বহু প্রতিষ্ঠানে যেতেন, সেখানে গিয়ে কি তার সেই স্ট্রাকচার দেখেছিলেন, সেখানে গিয়ে তার কি নেগেটিভিটি দেখেছিলেন, দেখলেন কি করে? আমরা রোমারোলার কথাটা ভুল বলি। রবীন্দ্রনাথ ওকাকুড়াকে বলেছিলেন। ওকাকুড়া যখন এলেন স্বামীজিকে নেমন্তন্ন করতে জাপান যাওয়ার জন্যে, স্বামীজি যখন অসুস্থ, তখন ওকাকুড়াকে স্বামীজি তাকে বলেছিলেন যে দেখো, জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের কাছে যাও, তিনি এখনও জীবনের মধ্যে আছেন। যখন ওকাকুড়া রবীন্দ্রনাথের কাছে যান, রবীন্দ্রনাথ তখন বলেন, যদি জীবনকে জানতে চাও তাহলে বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দকে জানো। রিড বিবেকানন্দ নয়। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, নো বিবেকানন্দ, জানো বিবেকানন্দকে। কারণ তার মধ্যে নেতিবাচক কিছু নেই, সব কিছু ইতিবাচক রয়েছে। এটি খবরের কাগজ দিয়ে ইতিবাচক চিন্তা আনা। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনও মিডিয়া দিয়ে কোনো ভালো জিনিস দেখাতে পারলাম না। আমরা এখনও মিডিয়া মানেই সে নেগেটিভিটি বুঝি। আমি বিশ্বাস করি যে এমন কোনো টেলিভিশন যদি কোনো দিন বেরোয়, যে টেলিভিশন পজিটিভ খবর দেবে, তার ভিউয়ারশিপ রাখার জায়গা থাকবে না। আমি বিশ্বাস করি, সেটা অন্তর থেকে বিশ্বাস করি। আপনি যে সমাজের ভালো দিকগুলো হচ্ছে সেটা যদি তুলে ধরেন, কারণ মানুষ কিন্তু ভালো জিনিস চায়। দেখবেন মানুষ ক্যান্ডেল শুনবে 5 জন, মানুষ অন্যরকম গল্প করবে 10 জন, আর হাজার হাজার মানুষ সারমান শুনবে। কেন শোনে? কারণ ভালো কথা শুনলেই মানুষের ভেতরটা পাল্টে যায়। সব যে হুজুক তা তো নয়, সব যে হুজুক তা নয়। একদম সাধারণ মানুষ, তারা রামায়ণ কথা শুনতে যায় কেন গ্রামের দিকে? সব হুজুক যে আমরা বংশ পরম্পরা যাচ্ছে বলে আমি যাচ্ছি, ভালো লাগে, সেই সময়টা ভালো লাগে। যখন ভজন হয়, আপনি নানা রকম গান শুনছেন, বিভিন্ন শিল্পীর গাওয়া, আপনি বৈষ্ণব জনত শুনুন, মনটা পাল্টে যায়। কেন পাল্টে যায়? পাল্টানো তো উচিত ছিল না। পাল্টে যায় হচ্ছে ওই যে বর্ণনাগুলো রয়েছে, সেই বর্ণনাগুলো মানুষের মনকে ছুঁয়ে যায়। এবং স্বামীজি সেটা বারবার বিশ্বাস করেছেন, এবং তাই জন্য বলছেন যে ও কি পারবে, সে কি পারবে, তুই কি জানিস, এবং সাথে সাথে মুচকি হাসি, এগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। বারবার তিনি সেই কথা বলছেন। এবং স্বামীজির যেটা আমার আশ্চর্য লাগে, যে কোনো অবস্থায় দাঁড়িয়ে যখন দরিদ্র নরেন্দ্রনাথ, একেবারে ঠাকুর চলে গেছেন, ছাতা চলে গেছে মাথার ওপর থেকে, কিভাবে বাঁচবেন জানেন না, সুরেন মিত্তিরকে ভুল করে ছেলেরা একদিন মাংস খেতে চেয়েছিল। ঠাকুরের তো অত ভক্ত,
তিনি তো বড়নগর মঠের মাসের বাড়ি ভাড়াটা দিতেন, তিনি বললেন এই জোয়ান ছেলেগুলোর মাংস খাওয়ার দরকার কি, দিলেন না তো, কারণ আমরা তো সেরকমই, দিলেন না, একটা মাংস খেতে চেয়েছিলেন কয়েকজন, কতটুকুনি বা বয়স, সবাই তো সচ্ছল পরিবার থেকে এসেছিলেন, অনেকেই তো এসেছিলেন, কিন্তু দেওয়া হলো না। তারপর যখন ভারতবর্ষ ঘুরেছেন তখন দারিদ্র তো নিত্যসঙ্গী। আলওয়ারের রাজা যখন স্বামীর সঙ্গে কথা বলছেন যে আপনি ধর্মকর্ম করেন কেন, আপনি তো একটু এই কম বয়স, আপনি তো চাকরি বাকরি করলে বাঁচতেন, স্বামীর সঙ্গে তর্ক হয়েছে। তারপর স্বামীজির মেধা তাকে স্পর্শ করেছে, তিনি পাল্টে গেছেন, সে কথা আলাদা। এই যে বড়নগর মঠে সবাই ছিল, সেখানে সবাই মনে করত যে এরা সব ডাকাতের দল, তাই জন্যে কতগুলো জোয়ান ছেলে এইখানে থাকে। একদিন স্বামী শারদানন্দজি গান করছেন, তার তো মেয়েদের মতো গলা ছিল, গানের গলা খুব ভালো গাইতেন, সেই গানের গলা শুনে সব পাড়ার লোকে জড়ো হয়েছে যে জোয়ান ছেলেগুলো থাকে, নিশ্চয়ই মহিলা এসছে এবং মহিলা নিয়ে ফষ্টি নষ্টি হচ্ছে। তারপর তারা এসে দেখে যে বিপুল দেহ একজন মানুষ পুরুষ গান গাইছে, এবং সে এমন কীর্তনের জোর যে বড়নগর বাজারে দোকান বন্ধ করে লোকে ছুটে আসছে গান শোনার জন্যে। এটা হচ্ছে সাংঘাতিক, এগুলো ভাবতে হয় আমাদের যে কী অসম্ভব। স্বামীজি গান গাইছেন, প্রথমে স্বামী যোগানন্দজি তাকে বৃন্দাবন থেকে এসেছেন, তাকে বৈষ্ণব সাজিয়ে দিয়েছেন, স্বামীজি নিমাই নাম এনেছে না বলে নামের জায়গায় অন্য শব্দ ব্যবহার করছেন, তারপর তার ভাব পরিবর্তন হয়েছে, এমন কীর্তন গাইতে শুরু করেছেন, সবাই অবাক হয়ে শুনছে, এবং সেই পুরো বাড়িটা ভাঙা বাড়ি, সেই সবাই কীর্তন করছে বলে বাড়িটা দুলছে যে এই বুঝি ভেঙে পড়বে, কিন্তু পজিটিভ থটস তার মধ্যেও রয়েছে। যখন দারিদ্র নিত্যসঙ্গী, তখনও তর্ক বিতর্ক আলাপ আলোচনা হচ্ছে ওই জ্ঞানটাকে খোঁজার জন্যে, কী করে সেই সত্যকে জানা যায় সেইটার জন্য সব সময় প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। এবং সেটা শুধু নিজেদের মধ্যে আটকে রাখেননি, এখন দেখবেন এমন কোনো সন্ন্যাসী প্রতিষ্ঠান নেই যাদের খবরের কাগজ নেই, কোনো প্রতিষ্ঠান নেই, সবাই করেছে, কারণ সবাই তার মধ্যে দিয়ে প্রোপাগেট করতে চায় তাদের যে ইষ্ট বা তাদের যে ভাব, সেটাকে প্রচার করা। উদ্বোধন কী চেয়েছিল? উদ্বোধন চেয়েছিল যে মানুষের ভেতরে ইতিবাচক দিকটা দেবে। কে লেখেননি উদ্বোধনে? জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতিমোহন সেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সকলেই উদ্বোধনে লিখেছেন। কেন লিখেছেন? কারণ এটা শুধু ধর্মের পত্রিকা না, সামাজিক পত্রিকা, পারিবারিক পত্রিকা, সবাই যাতে পড়তে পারে। এবং স্বামীজি সেটাই বারবার চেয়েছেন যে কাগজগুলোকে খোল নলচে পাল্টে দাও। সবসময় যেখানেই গেছেন বলেছেন যে নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড দাও আর সোলস অ্যাবসলিউট, স্পিরিট ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। যে গতকাল কী হয়েছে তোমার দেখার দরকার নেই, তুমি আজকে থেকে শুরু করো। এর প্রেক্ষিতেই নিবেদিতার একটি বিখ্যাত উক্তি মনে রাখতে হবে, when he began to speak it was the religious ideas of the Hindus, but when he ended হিন্দুইজম হ্যাড বিন ক্রিয়েটেড। এই যে নব হিন্দু ধর্মটা কি ইতিবাচক ধর্ম, নেতিবাচক হয়ে তো কোনো লাভ নেই। আজকে যদি মানুষ শুধু নেগেটিভ নিয়ে আলোচনা করে, সে মানুষের কি হবে? রবীন্দ্রনাথ বলছেন, রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। এবং সে নতুনটাকে গ্রহণ করাই একটি শিক্ষিত মানুষের কাজ। রবীন্দ্রনাথ যখন গোড়া লিখছেন, সেখান থেকে লিখছেন যে আসুক পাশ্চাত্য কিরণ, আসুক পাশ্চাত্য হাওয়া, কিন্তু দেখতে হবে সেই হাওয়া যেন আমাদের কাঁচের বাসনকোসনগুলোকে ভেঙে না দেয়, কিন্তু ওয়েলকাম করতে হবে। পাশ্চাত্য হাওয়াকে অভ্যর্থনা জানাতে হবে যে ওদেশ থেকে যে আসছে। বিবেকানন্দ সম্বন্ধে যখন তিনি মূল্যায়ন করেছেন, তখন বলছেন যে বিবেকানন্দ মারা গেছেন কিছুদিন আগে, তিনি পূব এবং পশ্চিমকে, দক্ষিণে ও বামে রেখে মাঝখানে দাঁড়াতে পেরেছিলেন। এবং সেখানে বলছেন ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তার জীবনের শিক্ষা নয়। ওই যে দরজাটা বন্ধ করে দিলাম, রবীন্দ্রনাথ বলছেন তার নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচে 1921 সালে স্টকহোমে, যে পাশ্চাত্য আমাদের সন্দেহ করলো বলে পাশ্চাত্য এগোতে পারলো না, আমরাও তাদের সন্দেহ করলাম বলে আমরা এগোলাম না। যদি দুটো সভ্যতা এগিয়ে আসতে পারত, তাহলে পৃথিবী অনেকটা এগিয়ে যেত। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেখানে মেডিকেল সায়েন্স পড়ানো হয় এখনও, এর সঙ্গে যদি চড়ক পড়ানো যেত তাহলে অনেক বেশি এফেক্টিভ হতো। এই যে আমরা অল্টারনেটিভ মেডিসিন বলে নাক সিটকাই, কেন নাক সিটকাই? আমাদের ভেতর থেকে ওইটাই নেই, যেন একটা ঠকানো হচ্ছে। কিন্তু চড়ক যদি তার সঙ্গে পড়ানো হতো, আমাদের দেশে যে লক্ষণের কথা বলা হচ্ছে,
সাহেবরা যখন বললো এন্ডোমরফি, একটোমরফি, মেসোমরফি, যখন বললো অ্যাথলেটিক বডি, এস্থেনিক বডি, পিকনিক বডি, ডিসপ্লাস্টিক বডি, আমরা মানলাম। আমাদেরও যে প্রত্যেকটা শরীর গঠন সম্বন্ধে বলা হয়েছিল, তাই দুটো সভ্যতাকে যদি মেলানো যেত তাহলে অনেক বেশি দেশ এগিয়ে যেত। বিবেকানন্দ উদ্বোধনের প্রথমটির ভূমিকা নিজে লিখেছিলেন এবং সেখানে বলছেন যে পূব পশ্চিমের মিলন হবে উদ্বোধনের জীবনোদ্দেশ্য। আবার এও সাথে বলছেন যে যা তমগুণী তা রেখে লাভটা কী, আর যে সত্যগুণী তার উন্নতি রদ করবে কে। এবং সেখানে বলছেন যে উদ্বোধনের ভূমিকায় বলছেন যে যেথায় মহামূর্খ পর বিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চায়, যেখানে জন্মালস বৈরাগ্যের আবরণ নিজ অকর্মণ্যতার উপর নিক্ষেপ করে, যেখানে ক্রূরকর্মীর নিষ্ঠুরতাকেও ধর্ম করিয়া তোলে, যেখানে নিজের সামর্থ্যহীনতার ওপর কাহারও কোনো দৃষ্টি নাই, কেবল পরের ওপর সমস্ত দোষ নিক্ষেপ, প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে, বিদ্যা চর্বিত চর্বণে, সর্বপতি নাম গুণগান, পিতৃপুরুষের নাম গুণগানে। এখনও দেখবেন আমরা যখন কথা বলি, আমরা বলি অমুক পরিবারে জন্মেছে। কেন বলি? আমাদের ইমবেডেড হয়ে গেছে। আমরা নতুন কিছুই নিতে পারি না, এবং নতুন কিছু নিতে পারি না বলে এখাটের ভাষায় বলতে হয় হ্যাভিং এভরিথিং হ্যাড নান। এই দেশটাই যদি নতুন কিছুকে গ্রহণ করত তাহলে দেশের চেহারাটা অন্যরকম হতো, মানুষের অন্যরকম ব্যবস্থা হতো এবং দেশটা এগিয়ে যেত। বিবেকানন্দ বিশ্বাস করেছেন যে আগামী দিনে ভারতবর্ষ পথ দেখাবে। কিভাবে? সেখানেও তিনি অর্থহীন ভাষায় বলছেন যে ভারতবর্ষ জাগিবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। বলছেন তো 1902 সালে তো চলেই গেলেন উনি একেবারে 39 বছর বয়সে। স্বাধীনতা এলে 1947। আপনি 45 বছর পিছিয়ে দিন, সেখানে দাঁড়িয়ে একটি 39 বছরের ছেলে বলছে যে ভারতবর্ষ জাগবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। চৈতন্যের শক্তি মানেই টু অ্যাকসেপ্ট সামথিং নিউ। চৈতন্যের শক্তি মানেই নিজের ভেতর থেকে জেগে ওঠা। একজন ভদ্রমহিলা কিছুদিন আগে লিখেছেন যে বিদেশি, এই যে ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক, এই যে ঠাকুর বলছেন যে আর কি বলি তোমরা চৈতন্য হও, কেন বলছেন? এই চৈতন্য হওয়াটা হচ্ছে তখন দেশ একটু একটু করে স্বাধীনতার কল্পনা করছে। 1886 সালে ঠাকুর চলে গেছেন। কংগ্রেস পার্টি 1885 সালে তৈরি হচ্ছে এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্য হওয়া মানে আশেপাশে যা কিছু নেতিবাচক সেটাকে ভেঙে বেরিয়ে এসো। তার মানেই কনশাস হওয়া, বি কনশাস। চৈতন্য হোকের ইংরেজিতে তাই, তোমাদের আর কি বলি তোমাদের চৈতন্য। এত তো কিছু বলা হলো, আর কি বলি, হোয়াট মোর টু সে, বি কনশাস। এই যে কথাটি একটি বিদেশি ভদ্রমহিলা সোশিওলজিস্ট তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন যে ঠাকুর যখন বলছেন চৈতন্য হও, তখন ভারতবর্ষ আস্তে আস্তে জেগে উঠছে এবং মনের থেকে স্বাধীনতা কামনা করছে। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যুগাবতার বলছেন। শুধু তো তিনি যুগাবতার স্বামীজি বলছেন না, তার এই রকম মেধা এবং মনন, সেইখানে দাঁড়িয়ে বলছেন চেতনা তোমাদের জাগ্রত হোক। তাই স্বামীজি কাগজের মধ্যে দিয়ে সেই চেতনা জাগ্রত করার চেষ্টা করেছেন। বিশ্বাস করেছেন যে আগামী দিনে চেতনা জাগবেই, যতই দেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাক চেতনা জাগবেই, ভারতবর্ষের মানুষ উন্নত হবেই এবং গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষের দিকে চেয়ে থাকবে। 30 বছরে তিনি ঘোষণা করেছিলেন আমেরিকার বুকে দাঁড়িয়ে আগামী দিনে সব ধর্মের উপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান শান্তি। যদি 1893 সালে কোনো দার্শনিকের লেখা পড়েন, কোনো আমেরিকান সাহিত্যিকের লেখা পড়েন, ইউরোপের কারুর লেখা পড়েন, কেউ কিন্তু কথা বলছে না। স্বামীজি দর্থহীন ভাষায় বলছেন, আপন দ্য ব্যানার অফ এভরি রিলিজন উইল সুন বি রিটেন ইন স্পাইট অফ গ্রেট রেজিস্ট্যান্স, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। এই লোকটির কথা আমরা শুনলাম না। তাই জন্য আমাদের এই ঐকান্তিক চেষ্টা বাকচক্রের মাধ্যমে যে কটি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তাদের সবাইয়ের কাছে অনুরোধ রইল, স্বামীজি পড়ুন, স্বামীজির কথা ভাবুন এবং আস্তে আস্তে স্বামীজিকে অনুসরণ করে মনের থেকে পরিবর্তন আসুক। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণা